রাজনীতি ঘুরপাক খাচ্ছে, জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না, এটা কি গোলাম আজমের বাংলা কিনা, গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে কি হবে না, এই বিষয়গুলো না আপনাকে কেবলমাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে। কিন্তু আমি আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি, জামাত, এনসিপির রাজনীতি হচ্ছে এরকম, বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব, স্বাস্থ্যে এগুলো করব, শিক্ষায় এগুলো করব, বেকারত্ব নিরসনে, জামাত দিচ্ছে তার প্রস্তাব, এনসিপি দিচ্ছে তার প্রস্তাব, সেখান থেকে মানুষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু না, গণ অভ্যুত্থানের পরে আমি চতুর্দিকে একটা চরম অসহিষ্ণুতা লক্ষ্য করি। এটা এক দলের সঙ্গে অন্য দলের অসহিষ্ণুতা, এক দলের ভেতরে নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে অসহিষ্ণুতা, এবং আমরা যখন দেখি যে তৌহিদি জনতা মব মরাল পুলিশিং করছে এবং এই ব্যাপারে স্টেটের অ্যাক্টর যারা তারা চুপ করে আছে, যেটা আপনি একদম সঠিকভাবে ধরেছেন যে যখন তাদের ইচ্ছা হয় তারা মুখ খোলে, যখন তাদের ইচ্ছা হয় না তারা মুখ খোলে না, তখন আমাদের মতন যারা একেবারেই সাধারণ নাগরিক আমরা কিন্তু খুবই দুশ্চিন্তায় এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে দিন পার করি। ব্যারিস্টার রুবিন ফারহানা বলছিলেন যে জোটের রাজনীতি এবং আদর্শের রাজনীতি, ইন প্রিন্সিপাল আমি কথার সাথে এগ্রি করি, কিন্তু আপনি যদি হচ্ছে জোটের রাজনীতি থেকে এর ব্যাপারটা যদি এরকম হয় আপনি যুদ্ধাপরাধীর গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন বা যুদ্ধাপরাধীর সাথে রাজনীতি করছেন, সেটা কিন্তু আবার একটা প্রবলেম। তো এখানে আপনার আমি খালেদা জিয়ার বহু সমাবেশে গিয়েছি, উনি নিজামী মুজাহিদের মুক্তি চেয়েছেন, আমি তারেক জিয়ার বক্তব্য আছে। আমার মনে হয় যে আমরা 5 আগস্ট পর আমরা একটা বড় ন্যাশন হিসাবে আমরা ফেল করেছি যে এই যে ফ্যাসিবাদের যারা ভিকটিম ছিল তাদেরকে আমরা রাজনীতির স্বার্থে আর ডেমোনাইজ করব না, এই কনসেনসাসে আমরা পৌঁছতে পারিনি। তো যার ফলে যে জিনিসটা হয়েছে 71 আমি মনে করি এটা অ্যালাইভ থাকবে এবং বিভিন্ন পক্ষ এটা নিয়ে রাজনীতি করবে, তবে কে কিভাবে রাজনীতি করবে সেটা এখনো বলার সময় আসেনি। দেখুন, আমি তো একজন আইনজীবী, যতদিন পর্যন্ত না আপনি আদালত দ্বারা প্রমাণিত হচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে আমি অপরাধী বলবো কিনা সেটা তো আমি আইনজীবী হিসেবে বলতে পারি না। নিজামের বিচার হয়েছে 2006-এর পরে, তো তার আগে আমি যদি তর্ক করি, আমি যদি আইনজীবী হিসেবে তর্ক করি, যতদিন পর্যন্ত তার অপরাধ প্রমাণ না হচ্ছে ততদিন পর্যন্ত তো আপনি তাকে যুদ্ধাপরাধী বলতে পারছেন না। আমি একবারও বলছি না যে বিএনপির শাসনামলে বাংলাদেশ বেহেশত ছিল, বাট তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। উপদেষ্টাকে প্রশ্ন করলে অ্যাপারেটলি সাংবাদিকের চাকরি চলে যেতেছে, উপদেষ্টা না বললেও চলে যেতেছে। আগে তো শেখ হাসিনা তবু বলতো চাকরি খাইয়া দাও, বা শেখ হাসিনার মেশিনারি বলতো, এখন বলতেও হয় না, অটোমেটিক চলে যায়। আর তারপরে তো সংবাদ প্রকাশ করে তা আবার ডিলিট করা হচ্ছে, মানে ঘটা কইরা। এইগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনি বলার পরে আমরা ব্যারিস্টার ফারহানাকে 30 সেকেন্ড শুনবো। জনাব মোহাম্মদ ইশরাক। আচ্ছা দেখেন, আপনার এই বিষয়গুলো যেগুলো বললেন এটা আপনার কিন্তু যে কোনো পোস্ট রেভলিউশনারি সোসাইটিতে এগুলো খুবই কমন ঘটনা। আপনার ওই যে এবং এখন অনেক ফ্রাস্ট্রেশন তৈরি হবে। ইভেন এর আগে জুলাইতে যে ইউনাইটেড ফ্রন্ট ছিল তাদের মধ্যেও দেখবেন অনেক ধরনের ডিভিশন তৈরি হয়েছে, অনেকে নানান কারণে ডিস্যাটিসফাইড বা হচ্ছে তারা মনে করবেন যে অবমূল্যায়িত হয়েছেন। চাপকে সাথে যদি ছোট করে একটু মব যুক্ত করি, স্টেট প্রেসার দিল না ধরেন, কিন্তু কেউ বললো আসতাছি ওহেন একটু গরু জব করে আসবো, ওহেন একটু তোমাকে একটু দেখে আসবো, তাহলে একটু ভয় পাবে না মানুষ? এবং স্টেট ওদের বাধা দিবে না, স্টেট বাধা দিবে হচ্ছে পিক এন্ড চুজ ভিত্তিতে। স্টেটে যেটা পছন্দ, যেখানে হাসনাত আব্দুল্লাহ থাকবে এখানে বাধা দিবে না, হাসনাত আব্দুল্লাহ না থাকলে বাধা দিবে। আচ্ছা ঠিক আছে, আপনার যমুনার সামনেও যখন হাসনাত আব্দুল্লাহ গিয়েছে তারপর কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরে তারা শাহবাগী এবং ইন্টারকন্টিনেন্টাল ওখানে গেছে, বাট ওটা প্রসঙ্গ না। যখন আপনার প্রথম আলোর সামনে যখন হচ্ছে হলো গরু জবাই এবং এই ধরনের একটা বিষয় হলো তখন কিন্তু রাষ্ট্র ভায়োলেন্টলি তাদেরকে রিমুভ করেছে। সো আমার কাছে মনে হয় না যে, এবং এটাও বুঝতে হবে রাষ্ট্রের এই মুহূর্তে সক্ষমতা কত। যেই পুলিশ কিছুদিন আগে রীতিমতো একটা ম্যাসাকার চালিয়েছে সেই পুলিশের এখন কতটুকু মোরাল আপনার হাই গ্রাউন্ড আছে বা তাদের কিভাবে সেই অথরিটি তারা এক্সারসাইজ করতে পারছে সোসাইটিতে বা অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই ডিফিকাল্ট টাইমসের মধ্যে এই ধরনের কিছু প্রবলেম হবে। ডিলেট করার ঘটনা যেটা হয়েছে আমি মনে করি না এটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র ইটসেলফ দায়ী। আমি মনে করি এখানে হয়তো একজন পার্টিকুলার পার্সন এটা করেছেন, আমি তার সাথে বাংলাদেশ রাষ্ট্রকে ইকুয়েট করতে রাজি হচ্ছি না। আমি মনে করব যে আমি দাবি করছি, স্ট্রংলি ক্লেম করছি যে বর্তমানে যে এই প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি না, আমি মাহফুজ আলমের কথা বলছি না, মাহফুজ আলমের স্ট্যাটাস ডিলিট করার কথা বলছি না। আমি বলতেছি যে বগুড়া একটা ঘটনা ঘটছিল, আমি দেখলাম 3-4টা টেলিভিশন এটা রিপোর্ট করছে, রিপোর্ট করার পরে তারা আবার এটাকে ডিলিট করছে, এটা বলে যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই। এবং 2-3টা সংবাদ মাধ্যম যেহেতু, সেই তো আমার একটু সন্দেহ হয়েছে।
এবং রাষ্ট্রের ক্ষেত্রে আচ্ছা, আমি একই ধরনের রিপোর্ট 3-4টা জায়গায় দেখতে পাচ্ছি, মানে যেরকম আওয়ামী লীগ আমলে দেখতে পাইতাম একই রিপোর্ট। আচ্ছা দেখেন, আমি এক্স্যাক্টলি জানি না আপনি কিসের কথা বলছেন, কিন্তু কয়েকদিন একটা আগে জাতীয় সঙ্গীতের থামাই দেওয়া হইতেছে বা এরকম কিছু একটা মব গিয়ে নষ্ট করছে এরকম একটা খবর ছাপা হয়েছিল বেশ কয়েকটা টেলিভিশনে, অন্তত 2টা টেলিভিশনে আমি দেখছি, বেশ কয়েকটা গণমাধ্যমে। তারপরে তারা এটা তুলে নিছে, বলছে যে এরকম কোনো ঘটনা ঘটে না, আমরা অনবধানতা বশত এটা ছাপাইছি। আচ্ছা ঠিক আছে। বিএনপি কিন্তু 3বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে, কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই। হ্যাঁ, আমি অস্বীকার করবার কোনো উপায় নাই, বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে, বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কিছু নেই, এগুলো ইতিহাস, এগুলো আমরা সকলেই জানি। জামাতে ইসলামী আরো 2টো দল, হ্যাঁ, এই 2টো দল ইসলামপন্থী, তাদের ব্যাপারে 71-এর এই দল 3টার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে। পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না, যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য 2টি ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে। তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি, সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি। এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের অ্যালাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। খুব ইন্টারেস্টিং, বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা খুব ভালো, কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে। বিএনপি যেটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা, আর্টিকেল 70 সংশোধন করা, এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার। এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া, যেই সংসদে 2/3 মেজরিটির ভোট লাগবে, মানে 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যেই দলের রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার, তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে। বাট যে জায়গাটাতে আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি একটু যদি শেষ করেন বেঁচে পারে না, যদি একটু শেষ করেন, তবে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে, সেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সময় আপনার 2001 সালে আপনি মনে থাকবেন তিনি আলাদা করতে চেয়েছিলেন, বিএনপি বলেছিল যে ক্ষমতা এসে করবে, 5 বছর কিন্তু করে নাই। আর এখন তো ওই সময় তো করবে বলে করে নাই, এখন করবে না বলতেছে, এখন কি আর করবে জীবনে? খালেদ ভাই, আমি শুধু বলবো যে সময় এই কথাগুলোর উত্তর দেবে। বিচার বিভাগ স্বাধীন করবে না, এটা কি বিএনপি একবারও বলেছে? স্বাধীন বিচার বিভাগ করবে বলছিল, তারপরেও করে নাই। এটা তো সংস্কার তো করবে না, মানে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা করবে না বলছে বিএনপি, তাইলে কি আর করবে? ওইটা করবে বলছিল না, বেঁচে পারেন। আমি আপনাকে বলি, বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন 2001 সালে। তখন এটি করতে চেয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি, আমরা এটি করব। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা। তো সেটি তো তারা বলছিল যে তারা করবে, তাও 5 বছরে করে নাই। এই ক্ষেত্রে তারা বলতেছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন, সেটা তারা কোনোদিন মানবে না। তো যেটা মানবে না, এটা কি আর কোনোদিন করবে না? এটা করবে না। কেন করবে না আমি সেটা আপনাকে বলি। বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর 2বারের বেশি, মানে 3rd টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা বলেছে। আচ্ছা, আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে, হ্যাঁ, সেখানে কি একটা দল তারা আগে থেকে বলে যে না, পরপর 2বারের বেশি আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না, বা আমরা পরপর 3বারের বেশি একজনকে করব না, বা একবারের বেশি একজনকে করব না? এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে প্রধানমন্ত্রী করবে না। এই স্বাধীনতাটুকুকে আমরা দলকে দিব না? হ্যাঁ, দিব। দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার। আমরা গত 40 বছরে তাই দেখছি। ওয়েস্টমিনস্টারের উদাহরণ আপনি দিলেন, ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো, পথিক তুমি পথ হারাই আছো, আমরা নামে বলি আর কি, যে মানে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বাংলাদেশে এসে একটা ডিফারেন্ট ডেমোক্রেসি। এটা আসলে আমাদের স্টাইল।
আমি ব্যারিস্টার ফারহানার কাছে আমি এই প্রসঙ্গটা দিয়ে আসলে একটু শেষ করতে চাই, এবং দর্শকদের মধ্যে থেকেও এই প্রসঙ্গটা আছে যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন, মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্ম বিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলিকে কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে। আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকেরা নিয়মিত কথা বলেছেন, মানে আমি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে, তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি। এই ফিলটা আপনারও হচ্ছে কিনা, দুটি মিলিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটাতে আসি। বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বীরুত্তম, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এবং বিএনপিতে যত মুক্তিযোদ্ধা যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আমার মনে হয় না, আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোনো দলে এত মুক্তিযোদ্ধা আছে। সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো, এটা বিএনপির দল হিসেবে বিএনপির মর্মমূলে আঘাত করে। আইডেন্টিটি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড় সুবিধা দেয়, সেটা হলো কিছু রেটরিক দিয়ে খুব দ্রুত মানুষগুলোকে আপনি নিজের দলে আন্ডারে নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল, এই যে নারীর অধিকার কমিশন, আমি আবারও আমাদের প্রাথমিক আলোচনায় ফিরে যাই। এই অধিকার কমিশন আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে। আমরা একবারও চিন্তা করলাম না যে বাংলাদেশের ধর্ম কেবলমাত্র নারীর পোশাক এবং পুরুষের 4 বিয়ের মধ্যেই ঘুরপাক খায়, কিন্তু ধর্মে যে আরো অনেক ব্যাপার বলা আছে, যাকাত দেওয়ার কথা বলা আছে, ঘুষ না নেওয়ার কথা বলা আছে, আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার ব্যাপারে, জমি দখল করা, এতিমের সম্পদ দখল করা, রাইট? অ্যাবসলিউটলি। এতিমের সম্পদ দরকার ব্যাপারে এত হার্শ আয়াত বোধহয় আর কোনো ব্যাপারে নাই, এতিমের সম্পদের ব্যাপারে বলা আছে। হ্যাঁ, কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনি কোনোদিন আলোচনা শুনবেন না। নারীর পোশাক, পুরুষের বিবাহ, এর বাইরে যেন ইসলামে আর কিছু নাই। এতে আপনার আপাতত কিছু সুবিধা হয় বটে, কিন্তু আপনার কারণে ধর্ম যেমন লাঞ্ছিত হয়, দেশটাও আর আগাতে পারে না। আমাদের জেনারেশন স্পেশালি, তারপর হচ্ছে আপনার এনসিপি এবং শিবিরের অনেকে আপনার এই যে সংস্কার প্রসঙ্গে বিএনপির যে দোদুল্যমান অবস্থান এবং বিএনপির যে ভূমিকা, সেটা অনেকে তো খুব বেশিরভাগই তীব্র বিরোধী, এবং অনেকে তীব্র বিরোধী না হলেও এটাকে খুব একটা ভালো চোখে দেখছে না। কিন্তু বিএনপির যে প্রপোজালগুলো ছিল, রিফর্ম প্রপোজালগুলো ছিল, সেগুলো কিন্তু একটা প্রি রেভলিউশনারি স্টেজের আপনার রিফর্ম প্রপোজাল। রেভলিউশনারি একটা বাস্তবতার পরে এখন প্রতিদিন যমুনায় আন্দোলন হচ্ছে। হাবিবুর রহমান নামে ছাত্র দলের একজন আছেন, উনি প্রায় এগুলোর বিরুদ্ধে লেখেন, এবং আমি মনে করি উনি খুবই দূরদর্শী, কারণ উনি জানেন যে বিএনপিকে কয়েকদিন পরে এই ধরনের অ্যানার্কিকে ফেস করতে হবে। এখন যদি এগুলোকে বিএনপি এই সরকারকে চাপ দেওয়ার জন্য, নির্বাচনের জন্য বা সরকারকে আনপপুলার করার জন্য এই বিষয়গুলোকে গায়ে মানে পালে হাওয়া দিতে থাকে, আপনার 2 দিন পর যখন বিএনপি এই সেম সিচুয়েশনটা ফেস করবে, when it will be in government, তখন কিন্তু একটা মারাত্মক প্রবলেম হবে। আমি আসলে আপনার কথার প্রেক্ষাপটে একটা মানে সম্পূরক প্রশ্ন করতে চাই, যেটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছেও যাবে, আপনার একটু মন্তব্য শুনে যেতে চাই। আবারও একটু ফিরে আসি যে বর্তমানের এই যে 5 আগস্টে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিটা নিয়ে আপনি দেখবেন যে জাতীয় সঙ্গীত পছন্দ না করা, মুক্তিযুদ্ধকে ইসলাম বিরোধী যুদ্ধ বলা, এগুলি নিয়ে গত কয়েক মাসে নানাভাবে জামায়াত শিবির সহ, আপনি জানেন যে জামায়াত শিবির সহ অন্যান্য তাদের সমর্থকেরা, তাদের সহ দলরা এই কথাগুলি লিখেছে। আমাদের এখানে লেখক বুদ্ধিজীবী রেজাউল করিম রনি সম্প্রতি আসে এটা বলছিল যে জামায়াত 24 দিয়ে 71কে ঢাকতে চেয়েছিল, সেটা ব্যাকফায়ার করেছে। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য বা পয়েন্ট অফ ভিউ আছে কিনা, যে এটা কি সত্যি আসলে জামায়াত কি মনে করে যে আসলে 24কে বড় করে 71কে ছোট করা বা 71কে অন্য একটা মাত্রা দেওয়া, এটা কি সম্ভব, বা এটা কি জামায়াতের পরিকল্পনার মধ্যে আছে? জামাতের পরিকল্পনার মধ্যে আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। আল্লাহ আমাকে ক্ষমতা দেয় না তাদের অন্তর ঢুকে চেক করার। বাইরে দেখে কি মনে হয়, এটা অনেকে বাইরে দেখে কি আপনার দেখেন, আপনার যে বিতর্কগুলো আছে এই বিতর্কগুলো কিন্তু নতুন না, এবং বিষয়গুলো এমনও না যে এই বিতর্কগুলোতে অন্য কেউ এর আগে পার্টিসিপেট করে নাই। যেমন তোমার যে জাতীয় সঙ্গীত আছে, সেটা বিরোধিতা করার তো এমন যে কোনো গ্রাউন্ড নাই তা না।